আসসালামু আলাইকুম। আমরা ষষ্ঠ ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায় জেআইবি পরীক্ষা প্রস্তুতির জন্য প্রিন্সিপালস অফ ইকোনমিক্স পিওই মডিউল বি থেকে দেখছিলাম। অনেক গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। যে অধ্যায় থেকে অবশ্যই আমাদের প্রশ্ন হবে। তো গতদিন খুব অনেক ভালোই আলোচনা হয়েছিল, কিন্তু আলোচনাগুলো একটু সংক্ষিপ্ত হচ্ছে, কারণ টাইমিং এর জন্য আমাদের এটা একটু সংক্ষিপ্ত হচ্ছে। এটা এই আলোচনাগুলা অবশ্যই আপনাদের ইফেক্টিভ হবে বলে আমার ধারণা। তো আমরা গতদিন দেখেছিলাম চাহিদার হ্রাস, সংকোচন, সম্প্রসারণ, হ্রাস বৃদ্ধি গুলো পর্যন্ত আমরা দেখেছিলাম। তো আজকে আমরা যোগানের দেখব, কিন্তু যোগান থেকে গত বছর এসেছিল। হ্যাঁ, গতবার এসেছিল যোগান থেকে। এই যে যোগান বিধি সম্বন্ধে আসলো। এবারে আপনি নিশ্চিত ধরে থাকেন, এই শীট থেকে আপনার প্রশ্ন হবে চাহিদা বিধি। চাহিদা বিধি আপনি নিশ্চিত ধরে থাকেন। চাহিদা বিধি, চাহিদা রেখা কেন ডান দিকে নিম্নগামী হয়, তারপরে হচ্ছে চাহিদার হ্রাস বৃদ্ধি। এখানে এই সম্পর্কিত একটা প্রশ্ন হবে। চাহিদা বৃদ্ধি ব্যতিক্রম নির্ধারক, এটা তো পারবেন। তো এই তিনটা প্রশ্ন দেখলে অবশ্যই আপনারা প্রশ্ন পেয়ে যাবেন এগুলা। আর চাহিদার এটা একটু বুঝে পড়বেন, চাহিদা হ্রাস বৃদ্ধি এবং সংকোচন সম্প্রসারণ, এটা যদি আপনি একটু বুঝে পড়েন তাহলে আপনি এখান থেকে প্রশ্ন কিন্তু আমাদের বানিয়ে বুনিয়ে একটু দেয় আর কি। তো সেটা আপনি লিখতে পারবেন, সহজে লিখতে পারবেন। আচ্ছা, আজকে আমরা যোগান থেকে আলোচনা করব, কিন্তু যোগান থেকে গত বছর এসেছিল। এখান থেকে যোগান বিধিটি কি, যোগান বিধির বর্ণনা আসছিল। আচ্ছা, এখান থেকে যোগান বিধির যে ব্যাখ্যাটা, এই ব্যাখ্যাটা একটু আমরা একটু আলোচনা করি। যদি এটা গত বছর আসলো, আমাদের এটা বোঝার দরকার, কারণ এটা যদি আমরা বুঝি তাহলে এই যে এটার সাথে এই যে যোগান রেখা কেন ঊর্ধ্বগামী হয়, এই যে এটা, হ্যাঁ, এই প্রশ্নটা রিলেটেড। যোগান রেখা কেন বাম দিকে ঊর্ধ্বগামী হয়। এর আগে যেমন চাহিদা রেখা কেন ডান দিকে নিম্নগামী হয় পড়লাম আমরা। এখান থেকে এই যে চাহিদা রেখা কেন ডান দিকে নিম্নগামী হয়, যে এই প্রশ্নটা, হ্যাঁ, ঠিক এরকম চাহিদা রেখা এরকম নিম্নগামী হয়, আর যোগান রেখা আমাদের এরকম ঊর্ধ্বগামী হবে, মানে এদিকে ডান দিকে ঊর্ধ্বগামী হবে। হুম তো এটা একটু আমরা দেখব, যদি এটা গত ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা এসেছিল। তো দেখুন, 11 নম্বর প্রশ্ন। যোগানটার সাথে যোগানটা কি, এটা একটু আমরা বুঝে নিই। যোগান সাধারণ অর্থে যোগান বা সরবরাহ বলতে কোনো বিক্রয়যোগ্য দ্রব্যের যে পরিমাণ বাজারে বর্তমান থাকাকে বোঝায়। কিন্তু অর্থনীতিতে যোগান শব্দটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়। অর্থনীতিতে যোগান বলতে নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে বিক্রেতাগণ কোনো দ্রব্যের যে পরিমাণ বিক্রয় করতে প্রস্তুত থাকে তাকেই যোগান বলে। তাহলে একটা নির্দিষ্ট সময় থাকবে এবং নির্দিষ্ট দাম থাকবে। অসময়ে গিয়ে আপনি ওই জিনিসটা যদি খোঁজেন, তাহলে হবে না। তাহলে এর সাথে আমাদের যোগান যে ল আছে, লর সাথে এটা মিল খাবে না। যেমন আপনি গরমের সময় ফুলকপি খুঁজতেছেন, হ্যাঁ, তাহলে তো শীতকালের দামের সাথে আপনি যদি পার্থক্য করেন, তুলনা করেন, তাহলে তো হবে না। হুম তো এখানে আমাদের যোগান কম হবে কিন্তু দাম বেশি হবে, তাই না? গরমের সময় যোগান কম হবে, দাম হবে। তাহলে এই সময় আমাদের কিন্তু যোগানের যে সূত্র বা ল বা বিধি যেটা আছে, সেই বিধি অনুযায়ী হবে না। যোগানের বিধিটা কি বলে, যোগান আমাদের বৃদ্ধি হলে দাম বেশি হবে, অর্থাৎ চাহিদার বৃদ্ধির উল্টাটা। আগে কি ছিল, দাম বৃদ্ধি পেলে চাহিদা কমে, চাহিদা কমলে দাম বৃদ্ধি পায়, বা মানে দামের সাথে চাহিদার হচ্ছে বিপরীত সম্পর্ক। আর এখানে যোগানের সাথে দামের সমমুখী সম্পর্ক। যোগান বৃদ্ধি পেলে দামও বৃদ্ধি পাবে, যোগান কমে গেলে দামও কমে যাবে। কিন্তু ওই যে বললাম, এটা নির্দিষ্ট সময় ছাড়া যদি অন্য সময়ে আপনি খোঁজেন তাহলে হবে না। ওই যে আমি যে বললাম ফুলকপির কথা, বাজারে গিয়ে ফুলকপি যদি গরমের সময় খোঁজেন, তাহলে দেখা যাবে যে একটা দোকানে রয়েছে, সেখানে হচ্ছে দেখা যাচ্ছে যে 300 টাকা কেজি ফুলকপি। এখন আপনি নেন, তাহলে এটা তো আসলে নির্দিষ্ট সময় আছে, শীতকালের প্রোডাক্ট। সেই প্রোডাক্টটা গ্রীষ্মকালে নিতে আসতেছেন, তার মানে টাইমের সাথে সম্পর্কিত না। ওই জন্য এটা কি হচ্ছে,
এটা যোগানের যে ল বা বিধির বিপরীত। আচ্ছা, তাহলে নির্দিষ্ট সময় থাকতে হবে এবং নির্দিষ্ট দামে বিক্রেতাগণ কোনো দ্রব্যের যে পরিমাণ ক্রয় করতে প্রস্তুত থাকে তাকে যোগান বলে। আচ্ছা, একটি নির্দিষ্ট সময়ে 400 টাকা মন দরে একজন বিক্রেতা 300 মন পাট বিক্রি করতে ইচ্ছুক থাকলে ওই পরিমাণ পাটই হবে পাটের যোগান। আচ্ছা, আমরা তাহলে এখানে যোগান বিধিটা দেখি একটু। যোগান বিধি যেটা ল, এর আগে আমরা চাহিদা বিধি দেখছি। চাহিদা বিধি কি হচ্ছে, পির সাথে মানে প্রাইসের সাথে ডিমান্ডের কি সম্পর্ক বিদ্যমান। ডিমান্ড, আমাদের প্রাইস যদি বেড়ে যায় তাহলে ডিমান্ড কমে যায়, প্রাইস যদি কমে যায় তাহলে ডিমান্ড বেড়ে যায়, এই সম্পর্ক দেখছিলাম আমরা, মানে বিপরীতমুখী সম্পর্ক। আর যোগানের ক্ষেত্রে ওইরকম না, কিন্তু যোগানের ক্ষেত্রে প্রাইস এবং আমরা এখানে সাপ্লাই যদি দেখি, প্রাইস এবং সাপ্লাইয়ের মধ্যে যদি আমরা সম্পর্কটা দেখি, প্রাইস বেশি হলে সাপ্লাইও বেশি হবে, প্রাইস যদি আমাদের কমে যায় সাপ্লাইও কমে যাবে, আর অর্থাৎ সমমুখী সম্পর্ক বিদ্যমান। তাহলে এটাই হচ্ছে যোগান বিধি, এটা হচ্ছে যোগান বিধি, যে অর্থনীতির যে বিধির সাহায্য দাম এবং যোগানের সম্পর্ক প্রকাশ করা হয় তাকে যোগান বিধি বলে। আচ্ছা, যোগান বিধি অনুযায়ী অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে, এখানে আবার ওই অন্যান্য অবস্থা আসে, অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে দ্রব্যের দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে। যোগান বিধির প্রবক্তা অধ্যাপক মার্শাল তারপরে বলা আছে, একই কথাই বলছে, বলা আছে যে অন্য সবকিছু অপরিবর্তিত থেকে যদি কোনো দ্রব্যের দাম বাড়ে তবে তার যোগান বাড়বে এবং দাম কমলে তার যোগানও কমবে। দাম ও যোগানের মধ্যে প্রত্যক্ষ ও সরাসরি সম্পর্ক বিদ্যমান, তাই দাম ও যোগানের ক্রিয়াগত সম্পর্ক যোগান বিধি। তাই যোগান বিধিটা কত বর্ষে আসছিল আমরা দেখবো না, আমরা এই যে যোগান রেখাটা একটু দেখবো, যেটা যোগান রেখা। হ্যাঁ, যোগান রেখা, এই যে এটা আমরা এর আগে চাহিদা রেখা দেখেছি, এটা হচ্ছে আমাদের কাছে কি যোগান রেখা। এই এস এস ইনভার্ট যেটা, সেটা সাপ্লাই, এটা হচ্ছে আমাদের কাছে যোগান রেখা। যোগান রেখা কোন দিকে, এর আগে আমরা চাহিদাটা কিরকম দেখলাম, এরকম দেখছিলাম, মনে আছে, এইরকম দেখছিলাম, এরকম দেখছিলাম না, এই যে এটা চাহিদা রেখা, এটা কি ডি, ডি ইনভার্স, ডি ডি ইনভার্স, এটা হচ্ছে আমাদের কি ছিল, চাহিদা রেখা ছিল। তাহলে চাহিদা রেখা হচ্ছে কি এদিকে, এই যে এইদিকে চলে আসছে, মানে ডান দিকে নিম্নগামী, আর যোগান রেখা কি ডান দিকে ঊর্ধ্বগামী। এটা কি কারণে, এটা হচ্ছে একমাত্র দামের সাথে যোগানের সমমুখী সম্পর্কের কারণে এটা হচ্ছে এটা ঊর্ধ্বগামী হয়েছে, আর এটা দামের সাথে বিপরীত সম্পর্ক হয়েছে, এই জন্য ডান দিকে নিম্নগামী হয়েছে। এই কথা এখানে লেখা আছে, দাম যখন কোনো পি থেকে যখন পি টুতে হবে তখন যোগানের পরিমাণ এক্স ওয়ান থেকে এক্স টুতে যাবে, আরো দাম বেড়ে যখন পি টু থেকে পি থ্রিতে যাবে তখন আমাদের যোগান কি হবে, এই সাইডে এক্স টু থেকে এক্স থ্রিতে যাবে। অর্থাৎ দামও বাড়তেছে, এদিকে যোগানও বাড়তেছে, যোগানের পরিমাণ ছিল আগে এইটুকু, তারপর হয়েছে এইটুকু, তারপর হয়েছে এইটুকু, ঠিক এরকম দামও এরকম বাড়তেছে, যোগানও কি হচ্ছে, বাড়তেছে। চাহিদার মতোই কিন্তু এখানে এটা হচ্ছে সমমুখী সম্পর্ক, আর এটা হচ্ছে বিপরীতমুখী সম্পর্ক। এটা হচ্ছে আমাদের কাছে যোগান কার্ভ বা যোগান রেখা। এখন যোগান রেখা কেন ডান দিকে ঊর্ধ্বগামী হয়, এই একটা ইয়াটাই পড়বেন, এখানে বিভিন্ন রকম ওই যে যে ব্যাখ্যাটা দিয়েছি ওই ব্যাখ্যাটা এখানে আমাদের আলোচনা করা আছে, যে আমাদের চিত্রে ওএক্স অক্ষে দাম, ওএক্স অক্ষে যোগান এবং ওয়াই অক্ষে দাম দেওয়া হয়েছে। যখন ওপি, যখন কোনো দ্রব্যের দাম ওপি তখন আমাদের যোগান হচ্ছে এক্স ওয়ান, যখন দ্রব্যের দাম পি থেকে পি টুতে গিয়েছে, বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এক থেকে দুইয়ে গেছে, তখন আমাদের যোগানের পরিমাণও আমাদের বৃদ্ধি পেয়েছে, এক্স ওয়ান থেকে এক্স টুতে গেছে। আবার দাম যখন আর পি টু থেকে পি থ্রিতে গেছে তখন আমাদের যোগানের পরিমাণ আবার এক্স টু থেকে এক্স থ্রিতে গেছে, মানে বৃদ্ধি পেয়েছে। এবার দামও বাড়তেছে, যোগানও বাড়তেছে। এই কথাটা এখানে ভাষার মাধ্যমে আমরা লিখবো, লিখে তারা আমরা বলতে পারি যে দ্রব্য দাম বাড়ার সাথে সাথে আমাদের যোগান রেখাও যোগানের পরিমাণও বাড়তেছে। আর এই বিন্দুগুলো আমাদের যোগান রেখার এ বি সি বিন্দুতে কি করছে, স্পর্শ করছে। তাহলে এ বি সি বিন্দুগুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা যে রেখাটা পাই সেটা হচ্ছে যোগান রেখা। তাহলে যোগান বৃদ্ধির আলোচনাগুলো আমরা, যোগান বৃদ্ধির প্রভাব, মুনাফার প্রত্যাশা প্রভাব, প্রান্তিক খরচের ভূমিকা। তো আমরা এখানে দামের সাথে দামের সম্পর্কটা দেখানো হয়নি, হ্যাঁ, দামের সম্পর্কটা দেখানো হয়নি। এখানে এক নম্বর পয়েন্টে লিখবেন যে দ্রব্যের দামের সাথে যোগানের সমমুখী সম্পর্ক, সমমুখী সম্পর্ক বিধান। ও আচ্ছা, সরি, এটা তো বিধির কথা বলাই আছে, এই বিধিটাই হচ্ছে দামের সাথে সমমুখী সম্পর্ক। তো এই তিনটা পয়েন্ট আমরা এখানে লিখবো, খুব বেশি ইম্পর্টেন্ট না, তবে যদি আসে আর কি দেখে যাবেন, মানে খারাপের মধ্যে আর কি ভালো। আমরা এখানে কোনো কিছু
এটা 98 আসছিল। যোগানের পরিমাণের পরিবর্তন এবং যোগানের পরিবর্তন বলতে পরিবর্তন আলোচনা আমি করব। সত্য ঘটনা পড়তেছি, ওদিকে যাবো। এখানে 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 খেয়াল করুন, যোগানের পরিবর্তন এবং যোগানের পরিমাণের পরিবর্তন দুটি ধারণা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করুন। আচ্ছা, এর আগে তো আমরা দেখলাম চাহিদার, তাই না? চাহিদা পরিমাণের পরিবর্তন এবং চাহিদার পরিবর্তন। তাহলে চাহিদার পরিমাণের পরিবর্তন আর চাহিদার পরিবর্তন এর আগে দেখেছি আমরা। তো সেই দুটি কিসের দ্বারা প্রভাবিত হয়েছে? আমাদের চাহিদা যেটা দেখেছি আমরা, চাহিদা হ্রাস বৃদ্ধি দেখেছি, চাহিদা সংকোচন সম্প্রসারণ দেখেছি। ওই দুটি কথাই এখানে এভাবে আসতে পারে, চাহিদার সংকোচন সম্প্রসারণ আর চাহিদার যে আমরা দেখেছি হ্রাস বৃদ্ধি, ঠিক ওই রকম যোগানের সংকোচন সম্প্রসারণ, যোগানের হ্রাস বৃদ্ধি। এটা আসছে 98তম ব্যাংকিং ডেভেলপ পরীক্ষায় 17 নম্বর প্রশ্ন। যোগানের পরিমাণের পরিবর্তন, এই যে যোগানের পরিমাণের পরিবর্তন, অন্যান্য অবস্থা পরিবর্তন থেকে অপরিবর্তিত থেকে যদি কোনো দ্রব্যের দাম থেকে যদি দ্রব্যের নিজস্ব দামের পরিবর্তনের ফলে যোগানের পরিবর্তন হয়, তবে তাকে যোগানের পরিমাণের পরিবর্তন বলে। অর্থাৎ আমাদের এই যে যোগান রেখা এরকম ভাবে আমরা অঙ্কন করছি, যোগান রেখা যে এরকম ভাবে আমরা অঙ্কন করলাম, তাই না? তখন দেখ এরকম এক ঊর্ধ্বগামী যোগান বাড়ার সাথে আমাদের দাম 1 2 3, দাম বাড়ার সাথে সাথে আমাদের যোগানের পরিমাণ 1 2 3 এরকম বাড়তেছে, দাম বাড়ার সাথে সাথে এটাও বাড়তেছে। তাহলে এই যে দামের পরিবর্তনের ফলে যোগানের যে পরিবর্তনটা হচ্ছে, এই পরিবর্তনের নাম হচ্ছে আমাদের চাহিদার পরিমাণের পরিবর্তন। ঠিক একই সংজ্ঞা, যে অন্যান্য অবস্থা পরিবর্তন থেকে দামের পরিবর্তনের ফলে যদি চাহিদার পরিবর্তন হয়, তাহলে এটা চাহিদার পরিমাণের পরিবর্তন। এই সংজ্ঞাটাই, জাস্ট ওই সংজ্ঞাটাই এখানে আমরা লিখবো। অর্থাৎ দামের পরিবর্তন হলে আমাদের যে পরিবর্তনটা হবে সেটাই হচ্ছে আমাদের পরিমাণের পরিবর্তন, সেটা চাহিদা হোক যোগান হোক যেটাই হোক। দামের পরিবর্তন, দাম যদি 1 টাকা থেকে 2 টাকা হয়, 2 টাকা 3 টাকা হয়, যে দামের পরিবর্তন হয় তাহলে এটা। কিন্তু আমাদের দাম অপরিবর্তিত আছে, বাট আমাদের যোগান পরিবর্তন হয়ে গেছে অন্যান্য অবস্থা পরিবর্তনের ফলে, সেটা হচ্ছে আমাদের যোগানের পরিবর্তন। দাম এখানে, দাম আমাদের ঠিক থাকবে, কিন্তু আমাদের যোগান পরিবর্তন হয়ে যাবে। দ্রব্যের নিজস্ব দাম স্থির স্থির থাকবে, দাম কোনো ওঠানামা করবে না, কিন্তু যোগানের নির্ধারক সমূহ পরিবর্তনের ফলে, মানে অন্যান্য অবস্থা পরিবর্তনের ফলে যদি আমাদের যোগানের পরিবর্তন হয়, তাহলে সেটাকে হচ্ছে আমাদের যোগানের পরিবর্তন। আমরা ঠিক এর আগে চাহিদার যেটা দেখছি, ঠিক ওইটাই, ওই কথাগুলো এখানে লিখবো, শুধু চাহিদার যোগান শব্দটি আসবে, মানে চাহিদার জায়গায় যোগান আসবে। এই যে এখানে চাহিদার সংকোচন সম্প্রসারণ, এর আগে যোগান দেখছি, একই জিনিসই খালি একটু আমরা চাহিদার জায়গায় যোগান ব্যবহার করবো, যোগানের জায়গায় চাহিদা ব্যবহার করবো। আর চিত্রটা হচ্ছে এইরকম, যে আমাদের এখানে দামের পরিবর্তনের ফলে, এই যে দামের পরিবর্তনের ফলে কি হচ্ছে, উপরে যখন দাম পরিবর্তন হয়ে যাচ্ছে, আমাদের যোগান কি হয়ে যাচ্ছে, এই যে তীর দিয়ে আছে, আমাদের দাম যখন 6 টাকা থেকে সর্বোচ্চ যখন দাম আছে 6 টাকা, 6 টাকা থেকে দাম যখন, আচ্ছা আমরা এটা ধরি, আমরা মিডল ক্লাস যেটা 4 টাকা, 4 টাকা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড একটা প্রাইস। এই 4 টাকা যদি স্ট্যান্ডার্ড প্রাইস হয়, 4 টাকা থেকে আমাদের স্ট্যান্ডার্ড যোগানের পরিমাণ হচ্ছে তখন কত, আমাদের 4। তাহলে দাম যখনই বৃদ্ধি পাবে তখনই কি হচ্ছে, তীর চিহ্ন দেখা আছে, দাম যখনই উপরে 6 টাকা হবে তখনই আমাদের যোগানের পরিমাণও বেড়ে যাচ্ছে। আবার দাম যখন 4 থেকে কমে 2 এ আসতেছে, তীর চিহ্ন দেওয়া আছে, 2 এ আসতেছে, তখন আমাদের যোগানের পরিমাণ কমেও আমাদের কমে আসতেছে। তাহলে এই যে কমে আসতেছে, এটাকে বলা হচ্ছে কি, দামের পরিবর্তনের ফলে যোগানের যে পরিবর্তন হচ্ছে, এটা হচ্ছে যোগানের সংকোচন এবং সম্প্রসারণ, তাই না? এই উপরেরটা হচ্ছে যোগানের কি হচ্ছে, বেড়ে যাচ্ছে, এটাকে বলে সম্প্রসারণ, আর যেটা কমে আসতেছে এটাকে বলে সংকোচন। তাহলে দামের পরিবর্তনের ফলে অন্যান্য অবস্থা পরিবর্তন রেখে দামের পরিবর্তনের ফলে যদি যোগানের পরিবর্তন, সেটা হচ্ছে আমাদের সংকোচন সম্প্রসারণ। সংকোচন ও সম্প্রসারণের ফলে চাহিদা রেখা হোক কিংবা যোগান রেখা হোক, কোনো পরিবর্তন হয় না, একটাই থাকে, একটা বরাবরই আমাদের ওঠানামা করা। এখানে আসছে এখন চাহিদা, সরি যোগান, চাহিদা মনে হচ্ছে, এখানে আসছে যোগান, যোগান এখানে আসছে, যোগান এখানে আসছে, এই রেখা বরাবর ওঠানামা করতেছে। আর যখনই আমাদের অন্যান্য অবস্থা পরিবর্তন হবে, তখন আমাদের যোগান রেখা হয় এখানে আসবে, নাহলে এখানে যাবে, এরকম চেঞ্জ হবে। তাহলে অন্যান্য অবস্থা কিরকম, অন্যান্য অবস্থা হচ্ছে, দেখানো হয়নি,
আচ্ছা, সংকোচন সম্প্রসারণ শুধু দেখা হয়েছে এখানে। সংকোচন সম্প্রসারণ দামের পরিবর্তনের ফলে। আর আমাদের হ্রাস বৃদ্ধিটা এখানে দেখানো হয়েছে, এটা একই কথা এখানে লেখা আছে, একই বিষয় একই শব্দ, যদি ওটা বোঝে তাহলে এটা করতে পারবেন। এই যে দেখুন এখানে যোগান রেখায় দুইটা হয়ে গেছে, এখানে একটা আছে এখানে একটা আছে। তাহলে এদিকে আমাদের যোগানের পরিমাণ, এদিকে হচ্ছে আমাদের চাহিদা, দামের পরিমাণ। তাহলে দাম হচ্ছে 5 টাকা ফিক্সড, দাম 5 টাকা ফিক্সড। প্রথমে যখন আমাদের যোগান ছিল, এ বিন্দুতে যোগান ছিল আমাদের 5 একক পর্যন্ত যোগান ছিল। কিন্তু কোনো কারণে আমাদের যদি অন্যান্য অবস্থা যদি আমাদের পরিবর্তন হয়ে যায়, যেমন এখানে বলা আছে দেখুন, কোন দ্রব্যের দাম স্থির থেকে অন্যান্য অবস্থা অনুকূল পরিবর্তনের ফলে, অর্থাৎ উপকরণের দাম কমলে কিংবা বিকল্প দ্রব্যের দাম কমলে কিংবা পরিপূরক দ্রব্যের দাম বাড়লে বা কারিগরি অবস্থার উন্নতি হলে, আমাদের করের পরিমাণ কমলে বা ভর্তুকির পরিমাণ বাড়লে, প্রাকৃতিক অবস্থা সহায়ক হলে, আমরা এই যে পে স্কেলের কথা বলছে, পে স্কেল করবে, তাই না? এই যে এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখে, তারা কিন্তু মাথায় রাখে এগুলা, হ্যাঁ, যে আমাদের এখানে তখন মুদ্রাস্ফীতি দেখা দিবে নাকি, এই জিনিসগুলো তারা অবশ্যই, অর্থনীতি বিশারদ গুণ আছে সেখানে। এই জিনিসগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, যে এই জিনিসগুলোর উপর ভিত্তি করে, এই বিষয়গুলোর উপর ভিত্তি করে আমাদের যে পে স্কেলের যে নির্ধারণ হবে, যে পে স্কেল করলে কোনো দ্রব্যের দাম বাড়বে, কিভাবে বাড়বে, কতটুকু বাড়বে, এই জিনিসগুলো সেখানে তারা ক্যালকুলেশন করে। ঠিক একই অবস্থা, যে এই বিষয়গুলো আমাদের যখন দাম স্থির থাকবে, দাম যখন আমাদের স্থির থাকবে, এই উপকরণের দাম কমলে তখন কি হবে, বেশি বেশি আমরা কি করবো, উৎপাদন করব। যেমন আমরা কোনো কিছু উৎপাদন করতে, আমরা শার্ট উৎপাদন করি বা কোনো কিছু উৎপাদন করি, আমরা চকলেট উৎপাদন করি বা কোনো খাবার উৎপাদন করি। তাহলে যদি ধরুন কোনো খাবার উৎপাদন করি, রুটি উৎপাদন করি, তাহলে ময়দার দাম আগে ছিল 50, আগে ছিল 50 টাকা কেজি, সেই ময়দার দাম যদি এখন 30 টাকা কেজি পাই আমরা, তাহলে কি হবে, উৎপাদন আমরা বেড়ে দেবো। যে আমরা তো অল্প টাকায় উৎপাদন, কাঁচামালের দাম কমতেছে, কাঁচামালের কমার ফলে কি আমরা বেশি বেশি কাঁচামাল কিনবো, বেশি বেশি উৎপাদন করবো। তখন কি হবে, তখন আমাদের দাম তো ঠিকই থাকবে, দাম কি কমাবে, তখন দাম কমাবে না। রুটির দাম যে 10 টাকা বাড়ছে 10 টাকায়, ওই দাম একই দাম আছে এখানে উৎপাদন, এর ফলে কি হবে, বাজারে যোগানের পরিমাণটা বেড়ে যাবে। তখন যোগান এখানে ছিল, তখন এই একই দামে কি হবে, তখন মার্কেটে আরো যোগানের পরিমাণ বেড়ে যাবে, তখন 5 থেকে 10-এ আসবে। তখন এই একই দামে আমাদের এই যোগান রেখা এই জায়গা ছিল, এখন যোগান রেখা কোন জায়গায় আসবে, এখানে আসবে, কারণ উৎপাদন আমাদের বেড়ে গেছে। উৎপাদন বেড়ে যাওয়ার ফলে আমাদের বাজারে সেই মালগুলো উপস্থিত হয়েছে, মানে বিক্রয়ের জন্য। তাহলে আমাদের এই একক থেকে এখন বৃদ্ধি পেয়ে এই একক আসবে। তাহলে আমাদের কি হচ্ছে, যোগান রেখা স্থানান্তর, যে তীর চিহ্ন রেখা যে আছে, যোগান রেখা তাহলে কি হবে, স্থানান্তর হয়ে যাবে। ঠিক আমাদের চাহিদাটা যেরকম ভাবে দেখছি, ঠিক যোগানটাও এরকম ভাবে। তবে এই প্রশ্ন হচ্ছে আমাদের চাহিদাটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তবে এখানেও আমাদের প্রশ্ন আসতে পারে, আর যোগানের হ্রাসের ফলে আমাদের কি হবে, ঠিক এখানে যে বিষয়গুলো হয়েছে সেই বিষয়গুলো যে উল্টা হয়, উপকরণের দাম বাড়ে। ময়দা হচ্ছে কত, 50 টাকা কেজি, সেটা যদি ময়দা 80 টাকা কেজি লাগে, তাহলে কি রুটি আর আমরা আগে যেটা 100 পিস বানাতাম, 100 পিস আর বানাবো, 100 পিস বানাবো না। আমরা 80 টাকা কেজি লাগলে এখন কি করবো, 50 পিস বানাবো বা 30 পিস বানাবো, তাই না? তখন কি হবে, যখনই আমরা প্রোডাকশন কম হচ্ছে, তখন আমাদের যোগানের পরিমাণটা কমে যাচ্ছে। যখন কমে যাবে, তখন যোগান রেখা আগে যেটা ছিল সেখান থেকে আমাদের কমে আসবে, এখানে আসবে, এর মধ্যে আসবে। তখন আমাদের যোগান রেখাটা এখানে স্থানান্তরিত হয়ে যাবে, যেটা এখানে বলা আছে, যেটা যে আগে ছিল এখানে ছিল, তাহলে এটা কি হয়ে যাবে, কমে আসবে, এখানে আসবে। মানে এই যোগান রেখাটা এস ইনভার্স, এটা আমাদের এখানে আসবে, কমে আসবে। তো এই হচ্ছে আমাদের যোগানের হ্রাস বৃদ্ধির, ঠিক চাহিদার হ্রাস বৃদ্ধির অপোজিট। চাহিদাটা বুঝলে যোগানটা সহজে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এটা কিন্তু স্টার চিহ্ন দেওয়া নেই, তারপরে বললাম, কারণ এর চেয়ে অধিক গুরুত্বপূর্ণ হলো চাহিদাটা আমাদের আসবে। এই যে চাহিদা সংকোচন সম্প্রসারণের সংকোচন এবং যোগানের সংকোচন এবং যোগানের সম্প্রসারণ, অথবা যোগান রেখা বরাবর সঞ্চালন। এটা ওই যে যোগান রেখা বরাবর সঞ্চালন বলতে, একই রেখা বরাবর এখানে যোগান, এখানে যোগান, এখানে যোগান হচ্ছে, এই জিনিসগুলো হচ্ছে আমাদের যোগান রেখা বরাবর সঞ্চালন বলে আর কি। তাহলে এটাই হচ্ছে যোগান রেখা বরাবর সঞ্চালন। আর যোগানের সংকোচন হলে যোগান রেখা পরিবর্তন, আগে যোগান রেখা এখানে ছিল, তারপর এখানে আসতে পারে, আমাদের ওখানেও যেতে পারে, এরকম হতে পারে। যোগান রেখাটা চেঞ্জ হয়ে যাবে, কিসের ফলে, অন্যান্য অবস্থা পরিবর্তনের ফলে, অর্থাৎ যোগানের হ্রাস বৃদ্ধির ফলে আমাদের এটা সম্ভব। যোগানের পরিবর্তনের যোগান রেখার স্থান পরিবর্তনের সম্ভাব্য নির্ধারক সমূহ।
এখানে দেখুন যোগান রেখার স্থান পরিবর্তনের সম্ভাব্য নির্ধারক সময় কি কি। যোগান রেখার স্থান পরিবর্তন কেন করে বলুন তো? আমাদের যে অন্যান্য অবস্থা অপরিবর্তন হয়, তাই না? অন্যান্য অবস্থা পরিবর্তন হলে আমাদের যোগান রেখার স্থান পরিবর্তন হয়। তাহলে এই যে এটা 5তম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায় এসেছিল। এই প্রশ্নটা আমাদের বুঝতে হবে। এখান থেকে আমাদের দেয় প্রায় ছোট প্রশ্ন বা টিকা বা কোনো কিছু এখান থেকে দিতে পারে। ভারসাম্য দাম, ভারসাম্য দাম কি? ভারসাম্য দাম কি চিত্র সহ ব্যাখ্যা করে 99তম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায় আসছিল। অথবা চাহিদা ও যোগানের পারস্পরিক ক্রিয়ায় কিভাবে দ্রব্যের মূল্য নিরূপিত হয় তা ব্যাখ্যা করুন। এটাও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে আছে বাজার ভারসাম্য বা মার্কেট ইকুইলিব্রিয়াম এর সংজ্ঞা দিন। 96তম ব্যাংকিং ডিপ্লোমা এসে যে সকল বিষয় বাজারকে ভারসাম্যের দিকে ধাবিত করে তা বর্ণনা করুন। অনেক 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 গুরুত্বপূর্ণ এই দুটি। তাহলে 23 এবং 24 নম্বর দেখবো। খুব একটু মনোযোগ দিবেন এখানে। তাহলে ভারসাম্য দাম বা ভারসাম্য বাজার, বাজার ভারসাম্য বা ভারসাম্য দাম কি? একই কথায়, বাজার ভারসাম্য যেখানে ক্রেতা এবং বিক্রেতার দর কষাকষির মাধ্যমে যে দামটা নির্ধারণ হয় তাকে বলে হচ্ছে ভারসাম্য দাম। আর সেই বাজারে হচ্ছে ভারসাম্য বাজার। যে বাজারে ক্রেতা অবাধে পণ্য ক্রয় করতে পারবে, যে বাজারে বিক্রেতা অবাধে পণ্য বিক্রয় করতে পারবে, কোনো রেস্ট্রিকশন নাই, সরকারের কোনো নিয়ম নীতি সেখানে প্রয়োগ করে না। সেটা হচ্ছে আমাদের সে বাজারটায় যে আমাদের কি অবাধে দর কষাকষি চলে এবং দর কষাকষির ফলে আমাদের যে দাম নির্ধারণ হয় সেটা হচ্ছে ভারসাম্য দাম। এখানে বলা আছে ভারসাম্য দাম ও পরিমাণ কে ভারসাম্য ভারসাম্য দাম এবং পরিমাণকে বাজার ভারসাম্য বলে। বাজারের প্রধান দুটি চলক হলো চাহিদা এবং যোগান। যখন চাহিদা ও যোগানের মধ্যে সমতা দ্বারা ভারসাম্য দাম বা পরিমাণ নির্ধারিত হয় তখন তাকে ভারসাম্য বাজার বলে। বাজারে প্রকৃতপক্ষে দুই দল মানুষ থাকে। এক দল হলো চাহিদা সৃষ্টিকারী মানুষ বা ক্রেতা, যারা আমরা ক্রয় করি তারা। আর এক দল হচ্ছে যোগানদাতা বা বিক্রেতা। তাহলে ক্রেতা বা ভোক্তার নিকট হতে আসে চাহিদা এবং বিক্রেতা বা উৎপাদকের নিকট হতে আসে যোগান। তাহলে এখানে ক্রেতা সবসময়ের জন্য চেষ্টা করে খুবই কম দামে দ্রব্য ক্রয় করার জন্য, আবার বিক্রেতা চেষ্টা করে সবচেয়ে বেশি দামে দ্রব্যটি বিক্রয় করার জন্য। আবার দ্রব্যের দাম বাড়লে বিক্রেতা বেশি পরিমাণে বিক্রি করতে চায়, কিন্তু ক্রেতা কম দামে বেশি পরিমাণ ক্রয় করতে চায়। ক্রেতা কম পরিমাণ ক্রয় করতে চায়। যদি দাম বেশি হয় তাহলে এরা বিক্রি বেশি করবে বিক্রেতা, আর ক্রেতা কম পরিমাণ ক্রয় করবে। অপরদিকে দ্রব্যের দাম কমলে বিক্রেতা কম পরিমাণ বিক্রি করতে চায় এবং ক্রেতা বেশি পরিমাণ ক্রয় করতে চায়। আচ্ছা, এভাবে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে দ্রব্য ক্রয় বিক্রয়ের প্রচন্ড দর কষাকষির মাধ্যমে এমন একটি দাম নির্ধারিত হয় যেখানে চাহিদা ও যোগান পরস্পর সমান। যে বিন্দুতে চাহিদা এবং যোগান পরস্পর সমান, অতএব যে দামে বাজারে চাহিদা ও যোগান পরস্পর সমান তাকে বলা হয় ভারসাম্য বাজার। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। জি, 2 মিনিটের মধ্যে শুরু করছি। 30-এ। জি, 30 করছি। আসসালাম। আচ্ছা, তাহলে এখানে ভারসাম্য দামের এটা দেখুন সূচি। সূচির সাহায্যে ব্যাখ্যা। দ্রব্যের দাম 20 টাকা, চাহিদা হচ্ছে 100 একক। যদি 20 টাকা দাম হয় তাহলে 100টি পণ্য মানুষ কিনে। তখন যোগান হয় বেশি, তাহলে সম্পর্কটা কি দাঁড়াচ্ছে? চাহিদার চেয়ে যোগান বেশি, দামের নিম্ন গতি। তার দাম কি হবে? এখানে গতিটা হচ্ছে কমবে। যখন 15 টাকা হবে তখন কি হবে? চাহিদার পরিমাণ আরো বেড়ে যাবে। চাহিদার পরিমাণ কি হবে? আগে যেটা 100 একক ছিল মানুষ 200 একক কিনবে, কিন্তু যোগান আর মানুষ তখন বাজারে তখন এই জিনিসটা উঠাতে চাইবে না, বেশি বেশি কারণ দাম কম, এখন বাজারে উঠাবে না, কি করবে? সেটা কমিয়ে দিবে পরিমাণ। কত? 200 একক উঠাচ্ছে। এই 200 এককে দেখা যাচ্ছে যে আমাদের যে পরিমাণ চাহিদা এবং যোগান রয়েছে বাজারে সেই পরিমাণ একবার কুই। তাহলে এখানে আমাদের এই 15 টাকায় হচ্ছে ভারসাম্য দাম, কিন্তু 15 নিচে যখন আসবে তখন চাহিদার পরিমাণ আরো বেড়ে যাবে। মানুষ যেটা 200 একক কিন্তু সেখানে কি করে 300 একক কিনবে। তাহলে এখানে যোগানের পরিমাণ কি হবে? যোগানের পরিমাণ মানুষ আরো কমে দিবে। দাম যখন কমতেছে বাজারে আমি আমার ধান উঠাবো না, এখন ধানের দাম কমে যাচ্ছে, আমি বাজারে ধান নিয়ে যাবো না, বা আলু নিয়ে যাবো না, বা পটল নিয়ে যাবো না, যে যেটা বিজনেস করে আর কি।
তাহলে এই জিনিসটা আমরা উঠাবো না, তার মানে কি যোগান তখন কমতেছে। তাহলে এখানে আমাদের ডি এবং এস এর মধ্যে সম্পর্ক কি হচ্ছে, তখন ডিমান্ড বেশি মানে চাহিদা বেশি থাকতেছে, যোগানের পরিমাণ তখন কি হচ্ছে, কমে যাচ্ছে। তখন দাম কি হবে, এই অবস্থায় থাকলে দাম তখন বাড়বে, আস্তে আস্তে বাড়বে। তাহলে আস্তে আস্তে তখন বাড়বে, বাড়ে গিয়ে এই 15-তে আসবে যেখানে আমাদের চাহিদা এবং যোগান পরস্পর সমান। আবার যদি বাড়ে তাহলে কি হবে, বাড়লেও আমাদের এই যে অসমতা দেখা দিবে, চাহিদার চেয়ে যোগান তখন বেশি হবে। তাহলে এইভাবে আমাদের দ্রব্যের দাম নির্ধারণ হয়, যে চাহিদা এবং যোগান পরস্পরের সমানের মাধ্যমে যে দাম নির্ধারিত হচ্ছে সেটা হচ্ছে ভারসাম্য দাম। এই যে 15 টাকা হচ্ছে ভারসাম্য দাম। এই কথাটাই এখানে ব্যাখ্যার মাধ্যমে লেখা আছে। এই চিত্রটা আমাদের বোঝা জরুরি। এই চিত্রটা আমরা দেখলে আমরা সহজে পারবো। এখানে বলা আছে যে ওয়াই এক্স অক্ষে চাহিদা ও যোগানের পরিমাণ আর ওয়াই অক্ষের দাম। অথবা আপনার এখানেও আসে যে কিভাবে চাহিদা ও যোগান দ্বারা কিভাবে আমানতকারী বা ডিপোজিটরের চাহিদা এবং ঋণ গ্রহণকারীর চাহিদা দ্বারা সুদের হার নির্ধারণ হয়। হ্যাঁ, মানে ভারসাম্য সুদের হার নির্ধারণ হয়। এই প্রশ্নটা এভাবে ঘুরেও দিতে পারে, তখন একই চিত্র ব্যবহার করে একইভাবে সব ব্যবহার করবো আমরা। তাহলে এইদিকে আমাদের সুদের হারের পরিমাণ আমাদের লিখবো, এদিকে হচ্ছে আমাদের চাহিদা ঋণের মানে চাহিদা এবং যোগানের পরিমাণ লিখবো আমরা। তো এটা দিয়ে বুঝাই, তারপরে ওটা আলোচনা করব। তাহলে চিত্রে হচ্ছে ওয়াই এক্স অক্ষে চাহিদার পরিমাণ আর এদিকে হচ্ছে আমাদের দামের পরিমাণ। তাহলে এখন আমাদের ভারসাম্য দাম ধরেছে হচ্ছে পি। পি বিন্দুতে আমাদের এই যে চাহিদা রেখা এবং যোগান রেখা যে বিন্দু সেট করেছে, এটা হচ্ছে আমাদের কাছে ভারসাম্য দাম। তাহলে আমাদের কাছে ভারসাম্য দাম হচ্ছে কোনটা, এই পি বিন্দু। পি বিন্দু হচ্ছে ভারসাম্য দাম। এই পি বিন্দুতে আমাদের চাহিদা এবং যোগান পরস্পর সমান, কিন্তু কোনো কারণে যে দ্রব্যের দাম বেড়ে পি ওয়ান হয়, তখন এই রেখার সরল রেখাটা যখন আমরা টানবো তখন আমাদের কি হবে, ডিমান্ডের এখানে আসতেছে, দাম যখন বাড়তেছে ডিমান্ড কি হচ্ছে, কমে যাচ্ছে, তাহলে এইটুকু হচ্ছে। আর চাহিদার পরিমাণ তখন কত থাকছে, একেবারে এর দূর পর্যন্ত আসতেছে, এন পর্যন্ত। তাহলে তখন কি চাহিদার পরিমাণ বড় হচ্ছে, বেড়ে যাচ্ছে, মানে সরি যোগানের পরিমাণ বেড়ে যাচ্ছে। আর তখন কি হচ্ছে, ডিমান্ডের পরিমাণ কমে যাচ্ছে, মানে এতটুকু হচ্ছে। এখন এই অবস্থায় কি হবে, মানুষ তখন কিনবে না, যেহেতু সেহেতু কি হবে, দাম তখন আস্তে 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 কমে আসবে। আগে যেটা দাম বেশি বেড়েছিল সেটা দাম আস্তে 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 কমে পিতে আসবে। এখন কোনো কারণে দাম যদি আমাদের পি2 তে নেমে আসে, তাহলে কি হবে, তাহলে আমাদের যোগান কমে যাবে, কারণ দাম যখন কমতেছে লোকজন বাজারে আমাদের প্রোডাক্ট করবে না, বিক্রির জন্য আমাদের সরবরাহ করবে না। তা সরবরাহ না করলে আমাদের কি হবে, আমাদের যোগান যেটা আগে বেশি ছিল সেটা কি হবে, কমে আসবে। তখন আমার মানুষের দাম যেহেতু কমে গেছে, মানুষ বেশি বেশি কেনার চেষ্টা করবে। তখন আমাদের আহ, এই যে চাহিদা রেখার এই বিন্দু সেট করে, তার মানে কি চাহিদা তখন বিশাল বড় হয়ে যাচ্ছে দাম কমার ফলে। আর তখন যোগান কি হয়ে যাচ্ছে, যোগান তখন সীমিত হয়ে যাচ্ছে। এই যে যোগান রেখার এখানে, এখান থেকে এটা পরিমাপ করবে এইটুকু, আর চাহিদা হচ্ছে এইটুকু পরিমাপ। হ্যাঁ, তাহলে চাহিদাটা বেশি, যোগান কম। কি এটা কিভাবে বুঝলাম, এই যে চাহিদা রেখার এই বিন্দু স্থানান্তর মানে স্পর্শ করেছে, এই রেখাটা যখন টানছি এখানে স্পর্শ করছে, আর যোগান রেখার এই বিন্দু স্পর্শ করছে, তাহলে এটা কি, এটুকু হচ্ছে আমাদের যোগান আর এইটুকু হচ্ছে আমাদের চাহিদা। তখন কি হবে, এই দ্রব্যের দামটি তখন আস্তে 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 বাড়বে। কারণ কি, মানুষজন তো হচ্ছে যোগান নাই, মানে এখানে আমাদের দ্রব্যের দামটা মানে মানুষের চাহিদা আছে বাট পণ্যের ইয়াটা নেই, মানে পণ্যের যোগান নেই। তখন এই দামটা কি হবে, আস্তে 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 বাড়বে, বাড়ে কোন জায়গায় যাবে, পিতে যাবে। তাহলে পিতে গিয়ে আমরা দেখবো যে এমন পরিমাণ চাহিদা এবং যোগান যেখানে আমাদের সমান, এখানে চাহিদা বেশিও না কমও না। এই বিন্দুটির নাম হচ্ছে ভারসাম্য বিন্দু। এই বিন্দুটি নামে ভারসাম্য বিন্দু। আর এই সবুজের মধ্যে যেটা দেখতেছেন এটা হচ্ছে উদ্বৃত্ত থাকবে, আর আমাদের যদি দাম কমে যায় তাহলে এটা ঘাটতির মধ্যে থাকবে। এই লাল কালিতে যেটা লেখা আছে ঘাটতির মধ্যে থাকবে, এই কথাটা এখানে ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন এটা। আর এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটাই দেখবেন একটু। আগামী দিন আমরা অন্য প্রশ্ন একটা আলোচনা করব। এটা খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করা হচ্ছে, কারণ সময়ের জন্য আলোচনাটা পিছিয়ে পড়ছে আর কি। তারপর ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, যতগুলো আছে ক্লাস আছে শেষ হয়ে যাবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।